হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে আমি তোমাদের আইসিটি বইয়ের খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। পঞ্চম অধ্যায়ের আজকের টপিক হবে অ্যালগরিদম ও ফ্লোচার্ট। আমরা প্রথমে জানবো অ্যালগরিদম ও ফ্লোচার্ট জিনিসটা কি। অ্যালগরিদম হলো কোনো সমস্যা লিখিত আকারে ধাপে ধাপে সমস্যা সমাধানকেই বলা হয় অ্যালগরিদম। ফ্লোচার্ট কি? চিত্রের মাধ্যমে কোনো সমস্যা সমাধানের প্রক্রিয়াকেই বলা হয় ফ্লোচার্ট। আমরা ফ্লোচার্টের চিত্রগুলো যদি আমরা করতে পারি, মনোযোগ দিয়ে বুঝতে পারি, আমরা অ্যালগরিদম খুব ইজিলি ভাবে লিখতে পারবো। তাহলে আমাদের প্রথম পয়েন্টটি, ফ্লোচার্টটা ভালো করে শিখতে হবে। ফ্লোচার্ট যদি ভালো করে শিখতে পারি, আমরা অ্যালগরিদম করতে পারবো, এবং ফ্লোচার্ট করতে পারলে আমরা সি প্রোগ্রামেও ভালোভাবে করতে পারবো। তো ফ্লোচার্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ফ্লোচার্টটা আমাদের ভালোভাবে শিখতে হবে। এইচএসসি ব্যাচ 2025 তোমাদের জন্য ফ্লোচার্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো আজকের ক্লাসটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সবাই লক্ষ্য করো, ফ্লোচার্টের এইরকম যে চিত্র থাকে, অনেকটা ডিম আকৃতির বা ডিম্বাকার, এইরকম চিত্র থাকলে এটাকে দ্বারা বুঝবো শুরু এবং শেষ। কি বোঝায় এটা দ্বারা? শুরু এবং শেষ বোঝায়। আর যে কোনো কিছুর আমার ইনপুট এবং আউটপুট, ইনপুট মানে আমাকে কোনো কিছুর মান গ্রহণ করতে হবে, আউটপুট মানে ফলাফল প্রদর্শিত হবে। এই ইনপুট এবং আউটপুটের ক্ষেত্রে আমাকে এই সামুদ্রিক টাইপের চিত্রটা নিতে হবে। বুঝতে পারছো? শুরু এবং শেষ বোঝাতে ডিম্বাকার চিত্রটা নিতে হবে ফ্লোচার্টে, ইনপুট এবং আউটপুটে সামুদ্রিক টাইপ চিত্রটা নিতে হবে। প্রক্রিয়াকরণের ক্ষেত্রে আমাদেরকে আয়ত টাইপ চিত্র নিতে হবে, আয়ত। আর সিদ্ধান্তের ক্ষেত্রে রম্বস টাইপ বা ডায়মন্ড শেপ বা বরফি বলতে পারো, যেটা তোমরা বলতে পারো, এইরকম শেপের চিত্রটা নিতে হবে। এটা দ্বারা বোঝায় সিদ্ধান্ত। আর সংযোগের ক্ষেত্রে অনেকগুলো একসঙ্গে রেখা সংযুক্ত করার জন্য বা তার বা লাইন যাই বলো না কেন, সংযোগ করার জন্য এই চিত্রটা আমরা ইউজ করে থাকবো। তো এখানে লক্ষ্য করো, সিদ্ধান্তের ক্ষেত্রে, সিদ্ধান্ত জিনিসটা আমরা কি, এখানে সিদ্ধান্তের ক্ষেত্রে আমি সাপোজ তোমাদেরকে একটা কোশ্চেন করলাম, তোমরা কি এখন পড়তে বলবা? তোমরা বললা হ্যাঁ নয়তো না, যে কোনো একটা অ্যান্সার বলবো, হ্যাঁ বলবা নয়তো না বলবা। এই হ্যাঁ এবং না সিদ্ধান্তের ক্ষেত্রেই এই চিহ্নটা ইউজ করা হয়ে থাকে। লক্ষ্য করো, আমরা একটা ফ্লোচার্ট শিখবো, সেটা হলো বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের ফ্লোচার্ট। আমরা সবাই জানি বৃত্তের ক্ষেত্রফল কি? পাই আর স্কয়ার। বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, আমরা এটা জানি। আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল এরিয়া, এরিয়া হলো ক্ষেত্রফল, পাই আর স্কয়ার। তো এখানে পায়ের মান তো নির্দিষ্ট, এখানে তো ইনপুট নেওয়ার কিছু নাই। ইনপুট হিসেবে কাকে নেব? আর কে নিতে হবে, ব্যাসার্ধ। বৃত্তের ব্যাসার্ধকে আমার কি নিতে হবে? ইনপুট হিসেবে নিতে হবে। এক্ষেত্রে আমি ফ্লোচার্টটা কীভাবে করতে পারি? ফার্স্ট আমাকে শুরু করতে হবে। শুরু করার জন্য আমার এইরকম একটা চিত্র লাগবে। কি লিখবো? স্টার। এরপরে শুরুর পরে আমাকে ইনপুট নিতে হবে। ইনপুট হিসেবে কার মান গ্রহণ করবো? আমি আগেই বলেছি, আমাকে যা বলবে সেটার আমি সূত্র জানি কিনা সেটা আমি কল্পনা করে নেব। বলছিল বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের ফ্লোচার্ট। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হলো পাই আর স্কয়ার। পায়ের মান যেহেতু নির্দিষ্ট, এখানে ইনপুট নেওয়ার কিছু নেই। আমার ইনপুট নিব যেটার মান নির্দিষ্ট না, মানে এখানে ইনপুট হিসেবে থাকতেছে আর। তাহলে আর এর মানকে আমি ইনপুট নেব, লিখবো ইনপুট আর। ইনপুট নিব সামুদ্রিক টাইপ চিত্রের মধ্যে। এরপরে আমার প্রক্রিয়াকরণ করতে হবে, ক্ষেত্রফল বের করবো। ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কয়ার। ক্ষেত্রফল লিখবো এরিয়া ইকুয়াল টু পাই আর স্কয়ার। আর স্কয়ারকে কিভাবে লিখবো আর গুণকে কিভাবে লিখবো? দেখো, অনেকটা স্টার টাইপ, মাথা দিকে স্টার দিলেই আমার গুণ বোঝাচ্ছে। এখানে নেব আর ইন্টু আর। সি প্রোগ্রামের ক্ষেত্রে গুণকে দিতে হয় মাথার উপর স্টার, এইভাবে গুণ বোঝায় এখানে ফ্লোচার্ট বা সি প্রোগ্রামের ক্ষেত্রে। তাই এইটা আমি প্রক্রিয়াকরণ করছি, নিব আয়তের মধ্যে। আমার প্রক্রিয়াকরণ শেষ। এরপর কার কাজ করবো? অবশ্যই আমি আমার ফ্লোচার্ট শেষ করব, ফলাফল প্রদর্শন করব। ফলাফল প্রদর্শন করার জন্য
আমাকে দেখাতে হবে প্রিন্ট এরিয়া। সামান্তরিকের মধ্যে নিতে হবে, ইনপুট এবং আউটপুট সামান্তরিকের মধ্যে থাকবে, শেষ। আর ফলাফল প্রদর্শন শেষ, আর ফ্লোচার্টের শেষ। শেষে কি করবো? ইন। এই হলো ফ্লোচার্ট। এখানে আমি কোনটা কোনটা ইউজ করছি, শুরু বা শেষের জন্য আমি স্টার্ট এখানে এই চিত্র ইউজ করেছি। তারপরে ইনপুট নেওয়ার জন্য আমি এই সামান্তরিকটা ইউজ করেছি, প্রক্রিয়াকরণের জন্য এই চিত্রটা ইউজ করেছি, আর আমি ফলাফলের জন্য আবার ইনপুট বা আউটপুটে এই চিহ্নটা সামান্তরিকটা ইউজ করেছি, এবং প্রোগ্রাম ফ্লোচার্ট শেষের জন্য আমি শুরু বা শেষের এই চিহ্নটা ইউজ করেছি। বাকি দুইটার কাজ এখনো তোমরা পাও নাই। লক্ষ্য করো, এটাই ছিল বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের ফ্লোচার্ট। কিন্তু তোমাকে যদি বলতো বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম কি করে করবা, লক্ষ্য এখানে একটু মনোযোগ দিয়ে দেখো। এখানে ধাপ, কয়টা ধাপ পাচ্ছ? 1টা 2টা 3টা 4টা 5টা। এই জিনিসটাকে এই ধাপগুলোকে যদি বাংলা লিখতে পারো তাহলে এটা তোমরা অ্যালগরিদম পেয়ে যাবা। দেখো, ধাপ আগে কি লিখবা? শুরু করি। ধাপ দিয়ে কি লিখবা? ইনপুট হিসেবে আর এর মান গ্রহণ করি। এরিয়া equal to pi into r pi square প্রক্রিয়াকরণ করি। ধাপ 4-এ ফলাফল প্রদর্শন করি। ফলাফল এরিয়া প্রদর্শন করি। ধাপ 5 লিখবা, শেষ করি। এই হলো তোমাদের বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের ফ্লোচার্ট এবং অ্যালগরিদম। খুব সহজ না? আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। যদি আমাদের পরীক্ষা আসার মতো একটা ফ্লোচার্ট করি, 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়, গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্লোচার্ট। দেখো, 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের ফ্লোচার্ট। এটা কিভাবে তোমরা সলিউশন করবা? বলছে 3টি সংখ্যা। এখানে ফার্স্টে তাহলে শুরু করো, স্টার্ট। স্টার্টের পর ইনপুট তোমাকে নিতে হবে। ইনপুট হিসেবে কি নিবা? 3টি সংখ্যা। ইনপুট এ বি সি, 3টি সংখ্যা ইনপুট নিলাম। এরপরে কাজ হলো 3টা সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করবো। ভাবো তো একটু, বড় সংখ্যা আমি কিভাবে নির্ণয় করতে পারবো? তোমাকে যদি বলতাম এরকম 5, 7 আর হলো 3, এইগুলোর মধ্যে কোনটা বড় সংখ্যা? তোমরা বলতে হলো 7 বড়। কিভাবে বলতাম? তোমাদের মস্তিষ্ক অলরেডি কিন্তু এই সংখ্যাগুলোর মধ্যে কম্পেয়ার করছে। কিভাবে কম্পেয়ার করছে? 5-এর সঙ্গে 7 কম্পেয়ার করছে, বা 7-এর সঙ্গে 3 কম্পেয়ার করছে। তারপর কম্পেয়ার করার পর দেখছে যে 7 বড়, তখন তোমাকে তোমার মস্তিষ্ক অ্যান্সার দিচ্ছে যে এটা 7 বড়। তাহলে এই যে যখন কোনো সংখ্যার মধ্যে কম্পেয়ার করতে বলবো, এটা আমাদের মস্তিষ্ক খুব দ্রুত আমাদের কম্পেয়ার করতে পারে। এই জন্য আমরা অ্যান্সারটা করতে পারি। এইরকমভাবে কম্পিউটার তাহলে কীভাবে আমাদের এখানে অ্যান্সারটা দেবে? লক্ষ্য করো, আমাদের মস্তিষ্ক যেভাবে কম্পেয়ার করছে, কম্পিউটারও ঠিক একই কাজটা করবে। এই সংখ্যাগুলো যে আমি ইনপুট দিলাম এবিসি, এই সংখ্যাগুলো কম্পিউটার কি করবে? একটার সঙ্গে আরেকটা তুলনা করে দেখবে কোনটা আসলে বড়। ফার্স্টেই
এর সঙ্গে বি এর তুলনা করো। তুমি বললা এ গ্রেটার দেন বি, তুমি বললা এ বি এর চেয়ে বড়। বড় হলে হ্যাঁ হ্যাঁ বড়, আর যদি না হয় তাহলে কি বলবা না। এরকম এই ক্ষেত্রে অবশ্যই সিদ্ধান্তের একটা চিত্রটা আসতেছে। সিদ্ধান্ত লম্বস বা বরফি নিবা, দুইটা অপশন, একটা ইয়েস আর একটা হলো নো। তুমি যখন ইয়েস বলবা, আমি বললাম এ গ্রেটার দেন বি, তুমি বললা ইয়েস। ইয়েস মানে অবশ্যই এখানে এ বড়, তাহলে এর সঙ্গে কার তুলনা করতে হবে, সি এ। তাহলে এখানে কার তুলনা করবো, এ গ্রেটার দেন সি। এখানেও সেম সিদ্ধান্ত, দুইটাই হতে পারে। তুমি বললা, আমি বললাম এ গ্রেটার দেন সি, এর থেকে সি বড়, তুমি বললা হ্যাঁ হ্যাঁ হলে এ বড়, আর তুমি যদি বলো না তাহলে হবে সি বড়। এক্ষেত্রে দুটো অপশন, একটা হলো ইয়েস একটা হলো নো। ইয়েস, এ গ্রেটার দেন সি, ইয়েস, তাহলে হবে সবচেয়ে বড় সংখ্যা পাচ্ছ এ, প্রিন্ট এ। নো এর কাজটা আবার স্টপ রাখো। এখানে দেখো ফার্স্টের যে তোমাদের সিদ্ধান্ত ছিল এ গ্রেটার দেন বি, নো মানে বি বড়। কে বড় হচ্ছে, আমি বললাম এ গ্রেটার দেন বি, তুমি বলতেছো নো, তাহলে কে বড়, বি বড়। তাহলে বি যদি বড় হয়, বি এর সঙ্গে এখন সি এর কম্পেয়ার করো। বি এর সঙ্গে সি এর যদি কম্পেয়ার করো, বি গ্রেটার দেন সি। এখানেও সেম একই অবস্থা, দুইটা অপশন থাকবে, বি গ্রেটার দেন সি, ইয়েস হতে পারে আবার নো হতে পারে। এক্ষেত্রে নো লেখো এদিকে, ইয়েস লিখবা এদিকে। তোমাদের প্রশ্ন হতে পারে ইয়েস নো লেখার জন্য কোনো নির্দিষ্ট কোনো দিক আছে কিনা, না ইয়েস নো লেখার জন্য কোনো নির্দিষ্ট দিক নেই। কিন্তু এই তোমাদের ফ্লোচার্টটা সাজানোর ক্ষেত্রে নো গুলোকে আমি একদিকে কেন লিখতেছি একটু হলে পরে বুঝতে পারবো। আর ইয়েসটা হলো আমি এদিকে লিখতেছি, এটার অ্যান্সারটা আমার যেহেতু সি এ ছিল তাই আমি সাইডে লিখেছি। এখন লক্ষ্য করো এখানে আমি বললাম ইয়েস, বি গ্রেটার দেন সি, বি সি এর চেয়ে বড়, ইয়েস, তাহলে কে বড়, সবচেয়ে বড় হচ্ছে বি। তাহলে ফলাফলের সময় বি কে প্রদর্শন করব, প্রিন্ট বি। যদি বলো নো, বি গ্রেটার দেন সি, নো মানে কে বড়, সি বড়। এখানেও বলছিলাম এ গ্রেটার দেন সি, নো, তাহলে কে বড়, সি বড়। উভয় ক্ষেত্রেই সি বড় হচ্ছে, এই জন্য আমি নো গুলোকে এই দিকে লিখেছিলাম। দুইটি নো আমি যেন একসঙ্গে অ্যান্সারটা করতে পারি। সংযোগ দিলাম, এই সংযোগের ব্যবহার, তাহলে কে বড় হচ্ছে, প্রিন্ট সি, সবচেয়ে বড় পাচ্ছ এদিকে সি। আমি অলরেডি ফলাফল প্রদর্শন করে ফেলছি, বাকি আছে কি সবগুলো আমার প্রজেক্টটা শেষ করা। প্রজেক্ট শেষ করার জন্য সবগুলোকে যুক্ত করব। সেটা কি করব, ইন এটাই ছিল আমাদের তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের ফ্লোচার্ট। সেম ভাবে আমি যদি কোশ্চেনটা বলতাম এরকম তিনটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা নির্ণয়ের ফ্লোচার্ট নির্ণয় করো, আশা করি তোমরা এটাও পারবা। ইনপুট হিসেবে তখন এবিসি নিবা, এরপরে তোমার কাজ হবে এ গ্রেটার দেন বি না করে তোমরা হিসেব করবা, যেহেতু ছোট সংখ্যা নির্ণয় করতেছো এ লেস দেন বি হিসেব করবা। সেম ভাবে এখানে এ লেস দেন সি হিসেব করবা, এখানে বি লেস দেন সি হিসেব করবা, তাহলে তোমরা অ্যান্সারটা পেয়ে যাবে। এটা হোমওয়ার্ক করে দেখো তোমরা বুঝতে পারতেছো কিনা। আশা করি এই রিলেটেড কোশ্চেনগুলো সিদ্ধান্তমূলক বা সাধারণ ক্ষেত্রে তোমরা প্রচারগুলো করতে পারবা এবং এগুলোর অ্যালগোরিদমও লিখতে পারবা। আচ্ছা একটু দেখে নেই এই প্রচারটার অ্যালগোরিদম কি করে লিখবা। এটা শুরু করি ধাপ 1 নাম্বার ধাপ শুরু করি। 2 নাম্বার ধাপে কি লিখবা, ইনপুট হিসেবে এবিসির মান গ্রহণ করি। ধাপ 3-এ এসে লিখবা এ গ্রেটার দেন বি, যদি সত্য হয় এটা লিখবা 4 নাম্বার ধাপ। ধাপ 4-এ যাই, যদি মিথ্যা হয় ধাপ 5-এ যাই। ধাপ 4 লিখবা এ গ্রেটার দেন সি, যদি সত্য হয় ধাপ 6-এ যাই।
যদি মিথ্যা হয় ধাপ 7-এ যায়। আবার এখন ধাপ 4-এর কাজ শেষ। ধাপ 5-এ লিখবা বি গ্রেটার দেন সি যদি সত্য হয় ধাপ 8-এ যায়। তো মিথ্যা হলে ধাপ 7-এ যায়। ধাপ 5-এ কাজ শেষ। ধাপ 6 লিখবা কি ফলাফল হিসেবে এ প্রদর্শন করি। ধাপ 7-এ লিখবা ফলাফল সি প্রদর্শন করি। ধাপ 8-এ লিখবা ফলাফল বি প্রদর্শন করি। এইটা হলো ধাপ 9। ধাপ 9 গিয়ে কি লিখবা প্রোগ্রাম শেষ করি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো ফ্লোচার্ট এবং অ্যালগরিদম। পরবর্তী ক্লাসে আরো বিস্তারিত ফ্লোচার্ট এবং অ্যালগরিদম নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ।